ঘড়ি কাঁটায় রাত একটা ছুঁই ছুঁই। ওরই নিরিবিলি বারান্দায় 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে, আর চোখের পাতায় ঘুম নেই তার। যদি কিছু থেকে থাকে তাহলে একাকার সমান অভিমান। যদি কিছু থেকে থাকে তাহলে একাকার সমান অভিমান। তার আজ বড্ড অভিমান হয়েছে লুহানের উপর। যে ছেলেটা তাকে ছাড়া কিছুই বুঝতো না, এখন সেই ছেলেটা তার থেকে দূরে সরে যাচ্ছে। সে ভেবেছিল তাকে রুমে দেখতে তবে নিশ্চয়ই তার ছেলেটা তাকে খুঁজতে আসবে, কিন্তু তার ভাবনা চিন্তাকে ভুল প্রমাণিত করে দিয়ে ড্যাডির সাথে খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। সে জানে না আসলে কার উপর তার অভিমান জমেছে। জ্যোৎস্না ভরা খোলা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল অরি। কোথাও না কোথাও নিজেকে বড্ড একা মনে হচ্ছে। সে বুঝে গেছে তার ছেলেটা দেখতে যেমন ওই লোকটার মতো হয়েছে, স্বভাবেও ওনার মতনই হয়েছে। সে শুধু এত বছর নিজের গর্বে রেখে লালন পালন করে বড় করেছে। এখন তার ড্যাডকে পেয়ে গেছে, তাহলে সেখানে তার কী প্রয়োজন নিজের ভাগ্যের উপর তার ছেলের হাসি অরি। শুধু শুনে এসেছে মেয়েরা বাপের পাগল হয় আর ছেলেরা মায়ের, কিন্তু তার বেলা তো পুরোটাই উল্টো। লুহান বাপকে পেয়ে প্রায় তাকে ভুলে যেতে বসেছে। আচ্ছা, সে যদি কখনো হারিয়ে যায় তখন কি আর তার ছোট্ট ছেলেটা তাকে মনে করবে, নাকি বাপের ভালোবাসার কাছে তার ভালোবাসাটা তুচ্ছ হয়ে যাবে? সে বুঝতে পারছে না। এত বছর তো ওই লোকটা ছিল না, তাহলে কেন তার ছেলেটা ওই লোকটার প্রতি এতটা দুর্বল? কেন তার থেকে ওই লোকটাকে বেশি ভালোবাসছে? কেন? তাহলে কি তার ভালোবাসা কোনো রকম ঘাটতি ছিল? সে কি সঠিকভাবে তার ছেলেকে ভালোবাসতে পারেনি, নাকি তার ছেলেটা তার ভালোবাসাটা বুঝতেই পারল না? এসব ভাবতে ভাবতে দু হাতে মাথাটা চেপে ধরল। সে বুঝতে পারছে আবারও ডিপ্রেশনে ভুগছে। ওরই আর সেখানে দাঁড়িয়ে থাকলো না। এইভাবে একা থাকলে নির্ঘাত ভুলভাল চিন্তাভাবনা করে কিছু একটা করে বসবে, আর সে ভুল কিছু করতে চায় না। নিজের রুমে এসে দেখে তার ছোট্ট ছেলেটা লিওনের বুকের উপর বেঘরে ঘুমাচ্ছে, আর লিওন চোখ দুটো বন্ধ রেখে ছেলের ঘন ব্রাউন চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ছেলেটার দৃশ্য ওর মনে হলো এত বছর ছেলেটা নিজের জন্মদাতা পিতার থেকে দূরে ছিল। হয়তো তার ছেলেটা এখন ভাবে তার ড্যাড আবারও তাকে ছেড়ে কোথাও চলে যাবে, আর তাই সে ড্যাডকে ভীষণ আদর করছে, যেন তাকে ছেড়ে আর না যেতে পারে। ওরই ঠোঁট কামড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। মাথাটা বড্ড ব্যথা করছে, সঙ্গে বুকের ভিতরটা অজানা কারণে চিনচিন করছে। মাথায় অহেতুক নেগেটিভ চিন্তা ভাবনা এসে হানা দিচ্ছে। সে যেটা ভাবতে চাচ্ছে না বারবার সেটাই ভেবে বসে থাকছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এইচ বক্স থেকে নাপা ট্যাবলেট খেয়ে নিল। সে আরও একবার বিছানার দিকে তাকিয়ে চুপচাপ রকিং চেয়ারে এসে বসলো। ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে ভাবতে থাকলো তার এখন কি করা উচিত। কিছুক্ষণ পর হঠাৎ বুকের মাঝে কিছু অস্বস্তি অনুভব করে চমকে তাকায় অরি। খেয়াল করে তার বুকের মাঝে লুহান ঘুমিয়ে আছে। অরির ঘুমান্ত ছেলেটাকে আগলে নিয়ে মাথা তুলে উপরে তাকায়, এবং একজোড়া তীক্ষ্ণ গাঢ় বাদামি বর্ণের চোখের সাথে চোকাচোকি হয়ে যায়। লিয়ানরির সামনে হাঁটু গেড়ে বসে ধীর কণ্ঠে বলল, আমি জানি না তুই কী ভাবছিস, তবে এইটুকু শিওর যে তুই মনে মনে খুব কষ্ট পাচ্ছিস। আচ্ছা টেডি বিয়ার, তোর এই কষ্টের কারণটা কি এই আমিটাই? ওরই কোনো জবাব দেয় না, সে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। লিওন আবারও বলে উঠল, তোর এই নিশ্চুপ থাকাটা অনেক কিছু বলে দিচ্ছে। আচ্ছা, আমি কি করব বলতো? আমি কি করলে তুই আমাকে ক্ষমা করে দিবি? আমি অতীতের জন্য এখনও আফসোস করি। জাস্ট একটু সময় যদি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতাম, তাহলে তো তুই আমাকে এতটা ঘৃণা করতিস না। আমি নিজের করা অন্যায়ের জন্য ভীষণ অনুতপ্ত টেডি বিয়ার। আমি চেষ্টা করছি নিজের ভুলগুলো শুধরে নেওয়ার, কিন্তু কোথাও না কোথাও আমার জন্য তুই মনে মনে কষ্ট পাচ্ছিস। তুই ভাবছিস আমি লুহানকে তোর থেকে ছিনিয়ে নিব। বিশ্বাস কর, আমি এটা কল্পনাতেও ভাবিনি। আমি শুধু চেয়েছি তোর মনটাকে জয় করতে, কিন্তু আমি পারছি না। এই লিওন চৌধুরী এখন বুঝতে পারছে জোর করে আর যাই হোক কখনো ভালোবাসা আদায় করা যায় না। প্রথমে পুনরায় জিজ্ঞেস করলো, তুই কি চাচ্ছিস আমি এখান থেকে চলে যাই? লিওনের কথা শুনে ওরই ভুরু কুঁচকে বলল, লুহানের কাছে আমাকে ভিলেন বানাতে চাচ্ছেন? ও যখন আপনার কথা জিজ্ঞেস করবে তখন আমি কি বলবো? বলিস আমি মরে গেছি। ওরই অদ্ভুত চোখে লিওনের দিকে তাকালো। এ তো তার থেকেও পাগল। সে দাঁতে দাঁত চেপে বলল, মাথাটা ঠিক আছে আপনার? নিজের সাথে আছে তো, নাকি আমেরিকায় রেখে আসছেন? লিওন অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলল,
আমার মাথা কেন, এই পুরোটা আমি ঠিক নেই টেডি বিয়ার, একটুও ঠিক নেই। 6 বছর আগে তোকে হারিয়ে আমি নিজের কাছে হেরেছি, আর আজ তোকে পেয়েও আমি নিজের কাছে হারালাম। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি অতীতে ফিরে সব কিছু চেঞ্জ করে দিতাম, তোকে একটা হ্যাপি লাইফ গিফট করতাম। কিন্তু আমার যে সেই ক্ষমতা নেই। তোকে অতীতে যা যা কষ্ট দিয়েছি সবটা রিপিট করে আমাকেও কষ্ট দে, হয়তো সবগুলো দেওয়া সম্ভব না হলেও তুই নিজ হাতে আমাকে হার্ট কর, তবুও আমাকে ভালোবাসার একটা সুযোগ দে। আমি আপনার মতো না যে শারীরিকভাবে কাউকে আঘাত করব। লিওন কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা রিকোয়েস্ট করব, রাখবি? অপর প্রান্ত থেকে কোনো জবাব এলো না। লিওন মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে নিচ থেকেই বলল, আর একটা মাস আমাকে সহ্য করে নে, তারপর আমি আমেরিকায় ব্যাক করব। একটু থেমে, আই উইশ সেখান থেকে যেন আমি আর জীবিত অবস্থায় না ফিরি, নয়তো আবারও তোদের কাছেই আসবো। বেঁচে থাকাকালীন তোদেরকে ছাড়া থাকতে পারবো না, তাই বিচ্ছেদের চেয়ে মৃত্যুই মঞ্জুর। যদি কখনো শুনিস এই জঘন্য মানুষটা আর দুনিয়াতে নেই, তাহলে আমার বোনটাকে একটু দেখে রাখিস। আমি ছাড়া আর ওর কেউ নেই। কথাগুলো বলে আর দাঁড়ায় না, সেখান থেকে উঠে রুমের বাইরে চলে গেল। আর ওরে লিওনের বলা সমস্ত কথাগুলো ভাবতে থাকলো। লিওন ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখে রিক্কি সোফায় আটশোয়া হয়ে বসে থেকে সিগারেট ফুঁকছে। এত রাতে তাকে বাইরে দেখে লিওনের কপালের কুঁচকে গেল। সে এসে টি টেবিলের উপর থেকে সিগারেট নিয়ে ঠোঁট চেপে লাইটার দিয়ে ধরিয়ে বিড়বিড় করে বলল, এত রাতে এখানে কেন? বউ ঘর থেকে বের করে দিয়েছে। রিক্কি পা দুটো নামিয়ে হতাশ গলায় বলল, আর বলিস না দোস্ত, তোর শালি আসলেই বজ্জাত। লিওন সোফায় বসে পায়ের উপর পা রেখে ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কেন, তোর ইজ্জত টিজ্জত লুটে নিয়েছে নাকি? আরে ধুরবাল, এসব কিছুই না তো। এর উপর রেগেছিলাম, কিন্তু হেই বেডে আমার রাগ ভাঙানোর বদলে মেয়েকে নিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। মানে, তোর শালি সাহেবের কাছে আমার রাগ অভিমানের কোনো দামই নেই, তাই এখানে বসে থেকে একা একা দেবদাসের ফিল নিচ্ছিলাম। কিন্তু তুই এখানে কেন? ভাবিজান বের করে দিয়েছে? লিওন গায়ে এলি দিয়ে উপরে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বিড়বিড় করে বলল, তোর ভাবিজান পারলে তার লাইফ থেকে আমাকে বের করে দিত। রিক্কির কপাল কুঁচকে গেল। সে এবার ভালো হয়ে বসে সিরিয়াস গলায় বলল, কি হয়েছে? লিওন চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর ভাবিজান চায় না আমি তার জীবনে থাকি, ও আমাকে ক্ষমা করতে পারছে না। তোর ভাবি ভাবছে আমি লুহানকে ওর থেকে কেড়ে নিব। আর আমিও খেয়াল করেছি লুহান একটু বেশি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। হয়তো এত বছর পর আমাকে কাছে পেয়ে তাই এমন করছে। কিন্তু এটা তোর ভাবিজানকে কষ্ট দিচ্ছে। ও মনে মনে ভাবছে লুহান ওকে ভুলে যাচ্ছে, কিন্তু এমনটা সত্যিই নয়। এটা তাকে খুব ভালোবাসে। জাস্ট আমাকে এত বছর পর পেয়ে বলে একটু বেশি টাইম স্পেন্ড করছে। তোর ভাবিজান উল্টোপাল্টা ভেবে ডিপ্রেশনে ভুগছে। আমি চাই না ও আমার জন্য আর কষ্ট পাক, তাই ঠিক করেছি যত দ্রুত সম্ভব এখানকার সব কাজ মিটিয়ে আমেরিকায় ব্যাক করব। লিওনের কথা শুনে রিক্কির খুব খারাপ লাগছে। সে শান্ত চোখে তাকে জিজ্ঞেস করলো, ভাবিজান ও লুহানকে ছেড়ে থাকতে পারবি তুই? কখনই পারবো না, তার জন্য কিছু ভেবে রেখেছি। যাই হোক, সকালে রেডি থাকিস, আমরা বের হব। রিক্কি মাথা নিচু করে জোরে নিঃশ্বাস ফেলল। কিছু একটা ভেবে চট করে বলে উঠল, ভাবিজানকে কেন বলছিস না? তুই তাকে ছোটবেলা থেকে ভালোবাসিস। লিওন তাচ্ছিল্যের সুরে বলল, ভালোবাসা? আমি কি আসলেই ওকে ভালোবাসতাম? যদি ভালোবেসে থাকতাম তাহলে কেন ওকে তো হার্ট করেছি কেন? এটা কি তোর ভালোবাসা মনে হয়? উফ, একদম না। কাউকে ভালোবাসা তাকে এতটা কষ্ট দেওয়া যেত না। অন্যরা নিজের ভালোবাসার মানুষটিকে আগলে রাখে চেষ্টা করে, আর আমি আমি কি করেছিলাম ভুলে গেছিস? ভালোবাসার মানুষটিকে নিজ হাতে ধ্বংস করেছি, আর আজ সেই ধ্বংসের আগুনে নিজেই পড়ে মরছি। অনু তোকে ভালোবাসতো না, ও নিজের আপুকে উদ্ধার করার জন্য তোর সাথে ভালোবাসা নামক ছলনার আশ্রয় নিয়েছিল। আর তুই সবটা জেনে শুনে ওকে ভালোবেসেছিস, আগলে রেখেছিস, যার ফলস্বরূপ আজ অনু তোকে ঠিক ততটাই ভালোবাসে। বলতে গেলে তোর থেকে বেশি ওই মেয়েটাই তোকে এখন ভালোবাসে। ওর চোখে তোর জন্য অনেক আগেই ভালোবাসা দেখেছি, যেখানে ছিল না কোনো ছলনা মিথ্যে, যা ছিল সবটাই নিখাদ ভালোবাসা। একটু থেমে, হ্যাঁ, আমি আমার টেডি বিয়ারকে ছোটোবেলায় খুব ভালোবাসতাম।
তখন থেকে বুঝেছি ভালোবাসা মানে কি। ঠিক তখন থেকে ওকে আমি ভালোবেসে এসেছি। আমি চেয়েছিলাম ওকে নিজের অর্ধাঙ্গিনী হিসাবে, এবং এটাও ভেবেছিলাম ও যখন বড় হবে তখন আমি ওকে নিজের ভালোবাসার কথা বলে দিব। আমার বিশ্বাস ছিল ও আমাকে কখনোই রিজেক্ট করতো না। কিন্তু একটা কালবৈশাখী ঝড়ে সব কিছু এলোমেলো হয়ে যায়। আমি চাইলেও আর নিজেকে ভালো করতে পারিনি। জানিস, আমার না ওই এসআই সোহরাব মির্জাকে দেখলেই বড্ড হিংসে হয়। এখনও ওকে আমি দু চোখে দেখতে পারি না, কারণ ও আমার ভালোবাসার মানুষটির প্রিয় পুরুষ। যেখানে আমার থাকার কথা ছিল, আর সেখানে ওই এসআই রয়েছে। আমি জানি তোর ভাবিজান এখনও তার প্রথম ভালোবাসা বলতে পারেনি। আমার মাঝে মাঝে ইচ্ছে করে তোর ভাবিজানের জীবনে ওই লোকটাকে ফিরিয়ে দিতে, কিন্তু অবাধ্য মনটা সেটা করতে দিতে নারাজ। এই আমার পাষাণ হৃদয়টা ওকে ছাড়া থাকতেই পারে না। আর এখন তো আমার অংশও রয়েছে। ওদের মা ছেলেকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকার কথা ভাবতেও পারছে না। কিন্তু সেটা তোর ভাবিজান কিছুতেই বুঝতে পারছে না। এখন বল আমি কি করব? রিক্কি সব কথাগুলো মনোযোগ সহকারে শুনল। তারপর কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবেচিন্তে বলল, তুই বরং ভাবিজানকে একটা মেয়ে ভেবে দে। তাহলে আই অ্যাম শিওর ভাবিজান তোর থেকে আর আলাদা হতেই চাইবে না। এত সিরিয়াস মুহূর্তে রিক্কির বলা কথাটা ঠিক হজম করতে পারল না লিওয়ান। সে তেড়ে এসে রিক্কিকে মারতে মারতে দাঁতের দাঁত চেপে বলে উঠল, বাচ্চা দিব? মুখ থেকে বললেই হয়ে গেল? আমি কি এতক্ষণ তামাশা করছিলাম তোর সাথে? এত কিছু শোনার পরও তোর মনে হয় আমি আমার বউয়ের কাছে গেছি? নাকি তুই এখনো ভেবে বসে আছিস আমি আগের মতো এবারও জোর জবরদস্তি করেছি? ওই হারামের বড় মেয়ে আমাকে কাছে ঘেঁষতে পর্যন্ত দেয় না, আর সেখানে তুই বাচ্চা দেওয়ার কথা বলছিস? তা বাচ্চা কি আকাশ থেকে পড়বে, নাকি তুই নিজে পয়দা করে দিবি? হুম। বেচারা রিকি সলিউশন দিতে গিয়ে ফেঁসে গেল। সে নিজেই প্রোটেক্টেড করতে পারছে না। এদিকে লিও রেগেমেগে কিল ঘুষি মেরে যাচ্ছে, এমনকি কুশন দিয়েও মারছে। রিকি কোনো মতে সোফায় উল্টো দিকে ফিরে লাফ দিয়ে সরে যায়, আর লিওন নিজের পায়ের চপ্পল খুলতে খুলতে দাঁত কিরমির করে বলল, আমার সাথে মজা করা হচ্ছে তাই না? আজকে তোর মজা বের করছে হারামের ছোট জামাই। রেখে দৌড়ে নিজের রুমের দিকে যেতে যেতে বলে উঠল, আমি ওই হারাম চৌধুরীর ছোট জামাই হলে তুইও কিন্তু ওই হারাম চৌধুরীর বড় জামাই। লিওন জুতা হাতায় রেকির পিছন ছুটতে ছুটতে বলল, আজকাল তোর মুখে বেশি খই পড়ছে, দাঁড়া বলছি। আজ তোর একদিন কি আমার একদিন। টিকটির বাচ্চা, তোকে যদি একবার হাতে কাছে পাই তাহলে এমন জায়গায় লাথি মারবো যে তুই আর ভাবাতে পারবি না। তখন আমার শালি সাহেবা অন্য জায়গায় বিয়ে দিব। বেচারি রিক্কি নিজের জীবন নিয়ে ঝড়ে বেগে দৌড়ে কোনো মতে নিজের রুমের ভেতরে ঢোকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল এবং বুক চেপে ধরে হাঁপাতে থাকলো। আজ একটু যেন বেঁচে গেল, নয়তো তার পার্সোনাল সম্পদের ইন্নালিল্লাহ হয়ে যেত। অন্যদিকে লিওন দরজায় সজোরে লাথি মেরে চিল্লিয়ে বলে উঠল, ওই তানিয়ার সাথে তোর বিয়ে আমি কিছুতেই ভাঙবো না। টিকটিকির পচা আড্ডা, তুই সংসার কর তোর দুই বউকে নিয়ে। মাঝরাতে যখন দুই সতীন মিলে তোকে উত্তম মাধ্যম দিবে তখন বুঝতে পারবি বইয়ের জ্বালা কাকে বলে। তখন আমিও দেখব তুই কয় ডজন বাচ্চা কাচ্চা পয়দা করতে পারিস। লিওন জুতা ছুঁড়ে মেরে রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল এবং দেখে দরজার কাছে ওরই বুকে দুহাত গুজে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। বউকে দেখে নিজের রাগটা লুকিয়ে রাখার চেষ্টা করলো লিওন, কিন্তু তাতে বেশি একটা লাভ হলো না। বরং ওরই দাঁত কিরমির করে বলল, এই বুড়া বয়সে বাচ্চাদের মতো মারামারি করতে একটু লজ্জা করছে না আপনার? বইয়ের মুখে এমন কথা শুনে লিওনের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সে অবাক কণ্ঠে বলল, কে বুড়া? আমি এখনো ফুল অফ টসটসে কচি আছি। ওরই চোখ মুখ কুচকে রুমের ভেতর যেতে যেতে বিড়বিড় করে বলল, কচি থাকলে গিয়ে ঢাকঢোল পিটে বিবাহ করুন। লিওন ঠোঁট কামড়ে হেসে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করে এগিয়ে আস্তে আস্তে বলল, যেখানে একটা বইয়ের লোড নিতে পারছে না সেখানে আরেকটা বউ? আস্তা গরিবুল্লাহ, তওবা তওবা, এটা শোনো আমার জন্য পাক বউ। লিওনের কথা শুনে ওরই মুখ মোচড় দিয়ে বলে উঠল, এই আইছে রে পাবনার হাজির সাহেব। সারা বছর চুরি করে এখন চুরির নাম শুনলে আস্তা গরিবুল্লাহ। দীর্ঘক্ষণ একটা রাত পেরিয়ে আকাশ চিরে সূর্যমামার আবির্ভাব ঘটে, যার রূপে সোনালি তেজের রোশনিতে পুরো পৃথিবী আলোকিত হয়।
সেই সঙ্গে প্রকৃতির নিয়মে চলার সময়টাও কারোর কারোর ক্ষেত্রে খুব বাজেভাবে পরিবর্তন হয়ে যায়। এই সময়টা কারোর জন্য সুখ বয়ে আনে ও কারোর জন্য চরম দুঃখ বয়ে আনে। ঠিক আজ যেমন রনি মস্তানের আলোকময় সুন্দর সকালটা অনাকাঙ্ক্ষিতভাবে আঁধারে ছেয়ে যায়। গতকাল থেকে তার বিশ্বস্ত দুজন বন্ধুকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েছিল। সে ভেবেছিল হয়তো ছেলেগুলো নিজের কাজ শেষ করে সুসংবাদ নিয়ে ফিরে আসবে তাদের আড্ডাখানায়। কিন্তু সারাদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও তাদের কোনো হদিশ পাওয়া গেল না। এতে সবাই বেশ অবাক হয়। জর্দান্ত দুটো ছেলে শহর থেকে এভাবে উধাও হয়ে যাবে, এটা সবার কাছে এক অপ্রকাশিত ঘটনা। তাদের মতে ওই সময় বাসাটা ফাঁকা থাকায় কথা ছিল, কারণ দুই বোনই স্টোরে থাকতো ওই সময়, আর বাচ্চা দুটো স্কুলে। পুরো বিল্ডিংটাই সে সময় নির্জন থাকে। তাই তারা সবাই মিলে প্ল্যান করেছিল ওই সময় গিয়ে দুটো রুমে ও ওয়াশরুমের ভেতরে হিডেন ক্যামেরা রেখে আসবে। এই কাজে অভিজ্ঞতা ছিল ওই দুটো ছেলের, কারণ তারা এর আগেও এমন কাজ করেছে। নেগেটিভ ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে এই পর্যন্ত বহু মেয়েদের থেকে টাকা পয়সা ও ইজ্জত হাতিয়ে নিয়েছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। প্রত্যেকবারের মতো এইবারও সাকসেস হওয়ার কথা ছিল, কিন্তু এখন হিতে বিপরীত হয়েছে। রনি মস্তানের সাঙ্গাপাঙ্গরা গিয়ে একবার ঘুরে এসেছিল ওই বিল্ডিংয়ে, কিন্তু তেমন অস্বাভাবিক কিছুই চোখে পড়েনি। এমনকি ছেলে দুটোকে খুঁজে পায়নি। নিজের ছোট ভাইকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়ার ক্ষোভে পাগল হয়ে উঠেছিল রনি মস্তান, যার ফলে এমন ঘৃণিত কুৎসিত মতলব করে মেয়ে দুটোর বিরুদ্ধে। ভেবেছিল এক ঢিলে দুই পাখি মারবে, কিন্তু এখন এক ঢিলে তাদের দু ছেলে শহর থেকে গায়েব হয়ে গেছে। রাত সকালে ঘুম থেকে উঠে বাগানে হাঁটাচলা করছিল রনি মস্তান। সুদর্শন চেহারার পিছনে যে ভয়ঙ্কর কোনো রূপ রয়েছে সেটা প্রথম দেখাতেই কেউ বুঝতে পারবে না। নিজের এই রূপ যৌবনের সুযোগ নিয়ে ঘৃণিত কাজগুলো করে বেড়ায়, বিশেষ করে মেয়েদের প্রতি। রনি মস্তান যখন চিহ্নিত হয়ে পায়চারি করছিল, তখন একজন ডেলিভারি বয় এসে তার পার্সেলটি দিয়ে যায়। সে আবার বাড়ির খাবার খুব একটা পছন্দ করে না, সবসময় বাইরে থেকে খাবার অর্ডার করে। রাতে ছেলে দুটো চিন্তায় ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, তাই সকালে হালকা পাতলা নাস্তার সাথে বিরিয়ানিও অর্ডার করে। এটা তার প্রিয় খাবার। সকল চিন্তা ভাবনা স্থগিত করে খেতে বসে যায় এবং আজ অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। এখন বাজে সকাল 9টা। চট্টগ্রাম শহরে একটা নির্জন রাস্তার পাশে কারেন্ট বনের এর উপরে বসে আছে লিওন। পরনে কালো প্যান্ট ও সাদা সিল্কের শার্ট, পাশে ব্লেজার খুলে রাখা, চোখ ব্ল্যাক সানগ্লাস ও বাম হাতের কবজিতে ব্র্যান্ডের সফেদ ওয়াচ। ঘন বিরান চুলগুলো হেয়ার জেল দিয়ে একপাশে সেট করা। লিওন বসে থেকে সামনের দৃশ্য দেখছে আর বিয়ার খাচ্ছে। আজ সকাল সকালে রনি মস্তানের কিছু সাঙ্গপাঙ্গ হাতের কাছে পেয়ে ইচ্ছে মতো হাতে যত্ন করেছে নিজেদের পার্সোনাল বডিগার্ড দিয়ে। রিকি গত রাত থেকে দূরত্ব বজায় রেখে চলেছে, কারণ রাতের বেলার সব কথাগুলো এখনও তার কানের কাছে ঘুরঘুর করছে। তাই সে আপাতত বস ওরফে বন্ধুর থেকে 10 হাত মেপে মেপে থাকছে। সবার উপর ভরসা থাকলেও সাইকোটার উপর এই ব্যাপারে একটু বিশ্বাস নেই। দেখা গেল সত্যি সত্যি তার পার্সোনাল জমির উপর মই ডলে দিয়ে ধান চাষ করছে। শয়তান ছেলেদেরকে আড্ডা মতো শায়েস্তা করে হাসপাতালে পাঠিয়ে দিল লিওন। তার আবারও বহুত দয়া শরীর, যার ফলে অতিথি আপ্যায়নের শেষে হাসপাতালে সুচিকিৎসার জন্য পাঠিয়ে দেয়, খাবারগুলো হজম করার জন্য। না হলে দেখা যাবে অতিরিক্ত খাওয়ার ফলে বদহজম হয়ে ইন্নালিল্লাহ হয়ে গেছে। ফাঁকা রাস্তাটা কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যায়। রিকি এবার নিজের স্থান ত্যাগ করে দুজন গার্ড নিয়ে গাড়ির দিকে এগিয়ে এলো। গার্ডদের আগে বলে রেখেছে যে তার উপর সাইকোটা যদি অ্যাটাক ফ্যাটাক করে তাহলে তাকে যেন একটু প্রোটেক্ট করে। সে ধীর পায়ে এগিয়ে এসে বন্ধুর পাশে দাঁড়িয়ে গলা ছেড়ে বলল, এহেম এহেম, বলছিলাম কি লিও, আগে 5 ডজন বাচ্চা পয়দা করে দে, তারপর যা বলার বল। রিকিকে সম্পূর্ণ কথাটা শেষ করতে না দিয়েও লিওন গম্ভীর কণ্ঠে বাক্যগুলো বলে। সেটা শুনে রিকি হতাশ গলায় বলল, এখনও রাতের কথাগুলো ধরে বসে আছিস? আচ্ছা সরি, আমি আর কখনো এরকম উল্টাপাল্টা কিছু বলবো না ভাই, এইবারের মতো ক্ষমা করে দে। কিন্তু তুই চাইলে আমার কথাটা বাস্তবে সম্ভব হতো। লিওন বিয়ারে চুমুক দিয়ে রেখে রেখে আর চোখে তাকিয়ে জানতে চাইল কিভাবে। বন্ধুর কথা শুনে রিক্কি যেন মনে মনে সাহস পেল। তাই সে অতি আহ্লাদে গলায় বলে উঠল, রাতের বেলা ক্লাব থেকে 2 প্যাক মেরে আজ বাসায় ফিরবি, তারপর দেখবি তোর ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। লিওনের চোয়াল শক্ত হয়ে উঠল। সে চোখ থেকে সানগ্লাস খুলে রক্তিম চোখে তাকিয়ে দাঁতের দাঁত পিষে বলল, তুই চাস আমার সংসারটা হওয়ার আগেই ভেঙে যাক, তাই তো?
তোর শাড়ি ডিয়েট এটাই যদি আমার করারই হতো তাহলে প্রথম দিনই ড্রিঙ্ক করে ওর বাসায় যেতাম। তারপর কী হতো জানিস? তোর বউয়ের মতো আমার বউটা ফুলদানি দিয়ে মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিত। তখন কি আমি ওই হাসপাতালে বেডে শুয়ে থেকে ডক্টরের সাথে রোমান্স করতাম? তোর ভাবিজান আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে, আমি যদি ভুলেও ড্রিঙ্ক করে ওর কাছে যাওয়ার চেষ্টা করি তাহলে ও আমাকে ছেড়ে আবারও চলে যাবে। রিকি চুপচাপ থেকে আবারও বলে উঠল, তাহলে না হয় ভাবিজানকে চুপ, একদম চুপ শয়তান। তোর এই নোংরা মুখ থেকে আর একটা কথা যদি নষ্ট কথা বের হয় তাহলে আমি তোর বউকে প্রমাণ সব বলে দেব তুই ওই তানিয়াকে লিপ কিস করেছিস। আবারও রিক্কিকে সম্পূর্ণ কথাটা বলতে না দিয়ে লিওন দাঁতে দাঁত চেপে বলে ওঠে। কিন্তু তার এহেন কথাবার্তা শুনে রিক্কি যেন আকাশ থেকে টুপ করে জমিনে আছড়ে পড়ল। সে অবাক দৃষ্টিতে তাকে থেকে অস্পষ্ট স্বরে বলে উঠল, আমি আবার কোন জন্মে ওই তানিয়াকে কিস করলাম? লিওনের ভেজা ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। সে বিয়ারে লম্বা এক চুমুক দিল, তারপর ব্লেজারের পকেট থেকে নিজের ফোনটা বের করে কিছুক্ষণ ঘাটাঘাটি করলো রিকির হাতে দিয়ে ইশারা করে দেখার জন্য। রিকি কৌতূহল হয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই হা হয়ে গেল। সে বার করে চোখের পল্লব ফেলে ভালো করে তাকায়, কিন্তু না, সে যেটা দেখছে সেটা সত্যি। কিন্তু এটা কীভাবে সম্ভব? সে কবে ওই মেয়েটাকে কিস করেছে? তার জানা মতে লাইফে শুধু তার প্রেয়সীকেই কিস করেছে। সে ব্যতীত অন্য কোনো নারীর কাছে ভুলেও যায়নি, যেখানে কিস করা তো দূরের কথা। রিক্কি তার ও তানিয়ার কিস করার ছবিটা দেখে মাথার হাত দিয়ে ঠাস করে রাস্তার মাঝে বসে পড়ল। সে এই অঘটন কবে ঘটিয়েছে বুঝতেই পারছে না। হঠাৎ করে কিছু একটা মনে হতেই সে ছবিটা জুম করে খুঁটিয়ে খুঁটিয়ে চোখে এবং বোঝার চেষ্টা করে ছবিতে যাকে দেখা যাচ্ছে সে ব্যক্তিটা আসলে সে কি না। কিন্তু ছবিটা একদম রিয়েল মনে হচ্ছে। তাহলে কি তার মতো দেখতে অন্য কোনো ব্যক্তিও রয়েছে? হতেও পারে, হয়তো ওই লোকটার জন্যই ওই মেয়েটা তার পেছনে পড়েছিল। কিন্তু তার মতো দেখতে তো হুবহু কার্বন কপি কই থেকে আমদানি হলো? তার তো কোনো যমজ ভাই ছিল না। তাহলে সব কিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে রিককে। সে আর কিছু ভাবতে পারছে না, বরং লিওনের দিকে অসহায় চোখে তাকে করুণ করে মিনমিন করে বলল, ট্রাস্ট মি লিও, জানি না আমার মতো দেখতে এই লোকটা কে, কিন্তু আই অ্যাম শিওর এটা আমি নই। জীবনে যদি কাউকে চুমো খেয়ে থাকি তাহলে সেটা শুধু তোর শালিকে, এছাড়া আর কারোর আশেপাশেও যায়নি, বিশ্বাস কর। রিকি অসহায়ত চেহারা দেখে লিওনের পেট পেটে হাসি পাচ্ছে। সে জিভ দিয়ে গাল ঠেলে হাসি চেপে রেখে বলল, বাস্তবে ওইটা তুই না হলো তোর থেকে কম না, শালা দুইজনই লুচ্চা, সাথে তোর হবু বউও। বালের কপাল আমার, সব লুচালুচি আমার ঠাডা পড়া কপালে এসে জুটেছে, ধু ধু। রিকি চট করে উঠে দাঁড়িয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে কে এটা? একদম আমার মতো দেখতে কে? তোর ফিয়েন্সের এক্স বয়ফ্রেন্ড ওটা। আমি জাস্ট ওই ছেলেটার চেহারায় তোর চেহারায় বসিয়েছি। আমি এসব কাজে ঠিক কতটা প্রফেশনাল। যেখানে তুই নিজে আসল কাহিনী ধরতে পারিসনি সেখানে তোর মাথা মোটা বউ কীভাবে ধরতে পারবে? লিওনের কথা শুনে রিকির চোয়াল ঝুলে পড়ল। সে তড়িঘড়ি করে বইটা ডিলিট করে দিল এবং গ্যালারি ঘেটে ঘেটে চেক করলো আরও কোনো ছবি আছে কি না, কিন্তু পেল না। তাই সে লিওনের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, নে, তোর নকল রোমান্টিক ছবি ডিলিট করে দিয়েছি, এখন কিভাবে আমার বউকে দেখাবি? লিওন বিয়ারের পুরো বোতল খালি করে দিয়ে পাশে ছুঁড়ে মেরে হিসিয়ে বলে উঠল, তো কি মনে হয় আমি এত কাঁচা খেলোয়াড়? এই ছবিসহ আরও হাজারটা ছবি আমার পার্সোনাল পেন ড্রাইভে সুরক্ষিত আছে এবং এর চেয়ে আরও ভয়ঙ্কর কিছু রয়েছে। রিকি উঠে দাঁড়িয়ে লিওনের দিকে গোমরা মুখে তাকিয়ে থাকলো। সেটা লক্ষ্য করে লিওন বনেটের উপর থেকে লাফ দিয়ে নিচে নেমে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, নেক্সট টাইম যদি আমাকে ভুলভাল কিছু করার জন্য আইডিয়া দিয়েছিস তাহলে ওই পিকটা তোর বইয়ের কাছে চলে যাবে, মাইন্ড ইট। রিকি মুখ কালো করে ধীর কণ্ঠে বলল, তোর মতো বন্ধু থাকলে আর নতুন কোনো শত্রুর দরকার নেই। লিওন হাসতে হাসতে ব্লেজার হাতে নিয়ে ড্রাইভিং সিটে বসে জোরে বলে উঠল, বন্ধুর রোল প্লে করতে করতে আই অ্যাম সো টায়ার্ড, তাই ভাবলাম এখন থেকে না হয় একটু ভিন্ন কিছু ট্রাই করি। শুরুটা তোকে দিয়েই করলাম, শেষটা ওহ সিক্রেট। ঘড়ি কাটায় তখন 10টা ছুঁই ছুঁই। সিটি হাসপাতালে একটা চেম্বারের বাইরে বসে আছে ওরি। সে আজ মূলত নিজের পা চেক আপ করাতে ও ছেলের পার্সোনাল ডাক্তারের সাথে কথা বলতে এসেছে।
ডক্টর মারুফ হোসেন ব্যস্ত থাকার ফলে সে ঠিক করে আগে নিজের পা চেক করাবে, তারপর না হয় নিরিবিলি ডক্টরের সাথে লুহানের অপারেশনের বিষয়ে কথা বলবে। কিছুক্ষণ পর তার সিরিয়াল নাম্বার এলো, তাই সে স্কচ নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে কাঁধের ব্যাগটা ঠিক করে ডক্টরের চেম্বারে প্রবেশ করলো। ওর আগেও এখানে এসে পায়ের ট্রিটমেন্ট নিয়ে গেছে। ওরই পায়ের এক্স-রে ফিল্ড ও রিপোর্ট খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছেন একজন ডক্টর। উনি নিজের চোখের চশমাটা ঠিক করে ধীর কণ্ঠে বললেন, ভয় পাওয়ার মতো তেমন কোনো কারণ নেই। আপনার ডান পা আগে থেকে অনেকটাই রিকভার হয়েছে। নিয়মিত মেডিসিন নিলে আর সপ্তাহখানেক পর পুরোপুরি ঠিক হয়ে যাবে। তখন আপনি স্কাচ ছাড়া এমনিতেই হাঁটাচলা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি আগের মেডিসিনের সাথে আরও দুটো মেডিসিন অ্যাড করে দিলাম, এগুলো রেগুলার নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। পরে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেললো। সে তো ভয়ই পেয়েছিল, ভেবেছিল হয়তো আর কখনো একা একা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে না। কিন্তু এখন ডক্টরের কথা শুনে মন কিছুটা হালকা হলো। সে টুকটাক কথাবার্তা বলে নিজের রিপোর্ট ও কাগজপত্র ব্যাগে ভরে বিদায় নিয়ে চেম্বার থেকে বেরিয়ে গেল। করিডোর দিয়ে ধীরে ধীরে হেঁটে বাইরে বের হয়ে এলো ওরি, এবং তখনই ডক্টর মারুফ হোসেনের সাথে দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম ডাক্তার ভাইয়া। ডক্টর মারুফ সবে একটা অপারেশন করে সার্জিক্যাল গাউন পাল্টে বাইরে এসেছিল তার প্রেয়সী ঈশানীর সঙ্গে কথা বলার জন্য। তখন পাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠস্বর শুনে চট করে দেখে ওরই দাঁড়িয়ে আছে। তাকে দেখে ফোনটা পকেটে রেখে দিয়ে এবং হাসি মুখে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ করে তুমি এখানে? লুহান ঠিক আছে তো? ওরই মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ও এখন সুস্থ আছে, কিন্তু আর কতদিন সুস্থ থাকবে ঠিক বলতে পারছি না ভাইয়া, আপনি তো সবটাই জানেন। মারুফ শ্বাস ফেলে বলল, তুমি চিন্তা করো না ওরি, তোমার ছেলেপুলে পুরো সুস্থ হয়ে যাবে। তুমি একটা গুড নিউজ রয়েছে তোমার জন্য। ওরই আগ্রহের সাথে শুধালো, কি গুড নিউজ? যেহেতু লুহানের সার্জারিটা একটু বেশি কমপ্লিকেটেড, তাই আমরা সিনিয়র ডাক্তারে মিলে অন্য একজন বেস্ট সার্জনকে হায়ার করেছি, আর উনি দেশের বাইরে একজন সার্জন। আপাতত ওনাকে লুহানের কেসের ব্যাপারে কিছু বলা হয়নি, কারণ উনি অলরেডি আরেকটি বাচ্চার হার্ট সার্জারি করবেন কিছুদিন পর। সাকসেস হলে ওনাকে লুহানের হার্ট সার্জারির বিষয়ে জানানো হবে। ডক্টরের কথা শুনে ওরই কিছু একটা ভাবতে লাগলো এবং কৌতূহল গলায় জিজ্ঞেস করে বসলো, বাই এনি চান্স ওই বেস্ট সার্জনের নাম ডক্টর লিওন চৌধুরী? অরির মুখে নামটা শুনে ডক্টর মারুফ কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি কি ডক্টর লিওনকে চেনো? তপ্ত শ্বাস ফেলে বিড়বিড় করে বলো, খুব ভালো করে চেনা রয়েছে। তাহলে তুমি ওনাকে কেন বলছো না এই বিষয়ে? একবার কথা বলে দেখতে পারো ওরি। আমি আশা করছি উনি দ্বিমত করবেন না। আফটার অল তোমরা একে অপরকে চেনো। অরি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, হ্যাঁ, ওনাকে বলবো, সবটা বলবো। এখন শুধু ওই বাচ্চা মেয়েটার অপারেশন শেষ হওয়ার অপেক্ষায় প্রহর গুনছি। কোথায় যাচ্ছি আমরা লিও? প্রায় এক ঘটনা যাবৎ এদিক ওদিক নিয়ে যাচ্ছে লিওন। এতে বেশ বিরক্ত হয়েছে রিক্কি। এমনিতে দুদিন রাতে ঘুম হয়নি, তার উপর ছেলেটার জ্বালায় হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে যাচ্ছে। লিওন গাড়ি ড্রাইভ করতে করতে জবাব দিল, হাসপাতালে কেন? রিক্কি শুকনো গলা ভেজানোর জন্য পানির বোতল হাতে নিয়ে এক চুমুক দিয়েছিল, কিন্তু লিওনের বলা বাক্যগুলো কর্ণপাত হতেই মুখ থেকে সব পানি বের হয়ে গেল। সঙ্গে খুব জোরে বিষমও খেলো। বেচারা কাঁদতে কাঁদতে শেষ প্রায়। বহু কষ্টে নিজেকে সামনে নিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠল, হোয়াট? রিক্কি চিৎকার শুনে লিওন কানে আঙুল চেপে ধরে বিরক্তকর কণ্ঠে বলো, একদম গরুর মতো চেঁচাবি না, নয়তো ওইটার সাথে তোর কণ্ঠলাঞ্জলিরও অপারেশন করব। রিক্কি দুহাতে নিজের মাথার চুল খামচে ধরে বিড়বিড় করে জিজ্ঞেস করলো, কেন আমার এত বড় সর্বনাশ করবি? আমি কি করেছি ভাই? লিওন ঠোঁট কামড়ে ধরে স্বাভাবিক গলায় বলল, এখন হয়তো কিছু করিসনি, তবে ফিউচারে করবি। যেমন ডজন ডজন বাচ্চা কাচ্চা পয়দা করে আমাকে দিবি। রিক্কি এখন ইচ্ছে করে নিজের মাথাটা ফাটিয়ে ফেলতে। কোন অলক্ষণে যে ওই কথাটা বলতে গেছিল, উফ! হঠাৎ করে কিছু একটা ভেবে নিজের সিট বেল্ট খুলে গাড়ির ডোর খোলার চেষ্টা করে। উদ্দেশ্য ছিল চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যাবে, কিন্তু সেটা আর হলো না। লিওন আগেই গাড়ির সব ডোর লক করে রেখে দিয়েছে। দিকে রেখে ছটফটানি দেখে নিজের হাসি আর ধরে রাখতে পারল না লিওন। গাড়িটা রাস্তার এক পাশে থামিয়ে শব্দ করে হেসে উঠল। ছেলেটাকে আজ ভীষণ বাজেভাবে জব্দ করতে পেরেছে। হঠাৎ করে লিওনকে এইভাবে হাসতে দেখে রিক্কির যা বোঝার দরকার সবটাই বুঝে গেছে।
তাই সে দাঁত কিরমির করে বলে উঠল, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আল্লাহ যেন তোকে 101টা সন্তানের বাবা হওয়ার জন্য তৌফিক দান করুক। অরি হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে। মূলত সে লুকিয়ে এসেছিল হাসপাতালে। ওই লোকটা যদি জানতো সে হাসপাতালে আসবে, তাহলে নিশ্চয়ই তার পিছু পিছু চলে আসতো। সে চায় না ওই লোকটাকে এখন কিছু জানাতে, এবং আর 2 দিন পর জানাবে বলে ভেবে রেখেছে। কারণ লোকটা যদি এই মুহূর্তে এর বিষয়ে জানতে পারে, তাহলে একদম ভেঙে পড়বে। একজন পিতা হয়ে নিজের সন্তানের বুক চিরে অপারেশন করা মুখের কথা নয়। এটা সে ভাবলেও বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। তাহলে ওই লোকটা কিভাবে সহ্য করবে? সব কিছুর জন্য তো একটু সময় দিতে হবে এবং নিজেকে প্রস্তুত রাখতে হবে। তার সন্তানের মতো আরেকজন মায়ের সন্তানের অপারেশন রয়েছে 2 দিন পর, আর সে চাচ্ছে না এই পরিস্থিতিতে লিওনকে মানসিকভাবে চাপ দিতে। তাহলে মানুষটা ওই বাচ্চা মেয়েটার অপারেশন মনোযোগ দিতে পারবে না, হয়তো অপারেশন করাতেই চাইবে না। আর সে একজন মা হয়ে অন্যজনের সন্তানের ক্ষতি কিভাবে চাইবে? বরং সে চায় পৃথিবীর সব মায়ের কোলে সন্তানরা যেন সুস্থ থাকে। কারণ একজন মা কখনো চোখের সামনে নিজের সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। একজন মা বাইরে থেকে শক্ত হলেও সে ভেতর থেকে ভীষণ কোমল। আর যাই হোক, নিজের সন্তানের জন্য নিজের জীবনটাই উৎসর্গ করতে দ্বিধা করবেন না। কারণ মা তো মাই হয়, তাদের সাথে কারোই তুলনা করা যায় না।